তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই দোরগোড়ায়? কেন এই প্রশ্ন উঠছে? ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনই তিনি বলেছিলেন যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভাগ্যিস আমি এসেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্প আসার পর পৃথিবী যেন দুভাগে ভাগ হয়ে গেছে। আগে ছিল ঠান্ডা যুদ্ধ আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপর থেকে এই দুই মহাশক্তিধর দেশ একে অপরের পক্ষে লড়ছে। এরকম খুব একটা বড় করে দেখা যায়নি এবং তার জন্য বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকমটা ভাবা যায়নি। কিন্তু এখন কেন ভাবা যাচ্ছে? কোথায় কোথায় যুদ্ধ চলছে? এখন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। রাশিয়া একের পর এক আক্রমণ করছে ইউক্রেনের ওপর। কিন্তু এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হতে পারে? সবচেয়ে বড় কারণ হলো কদিন আগের একটি ছবি। ওভাল অফিসে দেখা গেল জেলেনস্কিকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। জেলেনস্কিকে উঠে চলে যেতে হলো। অর্থাৎ ট্রাম্প জেলেনস্কির সঙ্গে কোনো সমঝোতায় যেতে চাইছে না। অন্যদিকে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন তখন প্রথমেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কে? পুতিন। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এখন যেন ভাই ভাই। কিন্তু বাকি বিশ্ব ইউক্রেনের অপমান ইউরোপের অনেক দেশই মেনে নিতে পারছে না। ব্রিটেন ফ্রান্স বলছে যদি দরকার হয় তাহলে পরমাণু যুদ্ধ হোক। ফ্রান্স এমনকি নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য প্রস্তুত। ইউরোপকে বাঁচানোর জন্য দরকার হলে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে। সত্যি কি নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে? যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে ভয়ানক ব্যাপার ঘটবে। তাহলে কোনো দেশের হাতে কত ওয়ারহেড আছে সেটা দেখা যাক। সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়া আর আমেরিকার কাছে। প্রত্যেকের কাছে প্রায় 5,000 নিউক্লিয়ার বোমা আছে, অর্থাৎ মোট 10,000 নিউক্লিয়ার বোমা। অন্যদিকে ফ্রান্সের কাছে 300, ব্রিটেনের কাছে 250 আর চীনের কাছে 500 নিউক্লিয়ার বোমা আছে। তাহলে হিসাব করে দেখলে রাশিয়া আর আমেরিকা যদি হাত মেলায় বাকি বিশ্বের কাছে এত নিউক্লিয়ার বোমা নেই। তাহলে কি নিউক্লিয়ার যুদ্ধ হবে না? যদি নিউক্লিয়ার যুদ্ধ না হয় তাহলে কি হবে? ট্রাম্প একটি রাস্তা দেখিয়েছেন, বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার। এক দেশ আরেক দেশের উপর শুল্ক চাপাচ্ছে আর তার জবাবে অন্য দেশ আরও বেশি শুল্ক চাপাচ্ছে। আমেরিকা আর চীনের মধ্যে এই মুহূর্তে যে লড়াই চলছে সেটা সারা বিশ্বকে প্রভাবিত করবে। যদি আমদানি শুল্ক বেড়ে যায় তাহলে প্রত্যেক জিনিসের দাম বাড়বে। এর প্রভাব পড়বে আমেরিকা, চীন এবং অন্যান্য দেশগুলোর উপর। চীন সরাসরি হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে, যে কোনো ধরনের যুদ্ধে তারা প্রস্তুত, তা শুল্ক যুদ্ধ হোক বা অস্ত্র পরীক্ষার যুদ্ধ। চীন ইতিমধ্যেই তাদের সেনাবাহিনী আরও শক্তিশালী করার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। এই প্রথম চীন এত বড় বাজেট বরাদ্দ করেছে তাদের সেনাবাহিনীর জন্য। এর মানে কি সরাসরি যুদ্ধের ইঙ্গিত? রাশিয়া কেন এগিয়ে? রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় সৈন্য আছে 15 লক্ষ। চীনের আছে 10 থেকে 12 লক্ষ সৈন্য। চীন এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাশিয়া এখনও এগিয়ে। বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে। এসব যুদ্ধের বাইরে আরও একটি যুদ্ধ হতে পারে, যে যুদ্ধ হতে পারে আরও ভয়ঙ্কর, যে যুদ্ধে শুধুমাত্র এই মহাশক্তিধর দেশগুলো নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়োওয়ার, নিউক্লিয়ার ওয়েপনের থেকেও মারাত্মক। বায়োওয়ার কোনো কেমিক্যাল নিয়ে যদি যুদ্ধ হয়, যদি একটা দেশ আরেকটা দেশের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেই দেশের যে পরিমাণ ক্ষতি হবে সেই ক্ষতি কয়েক শতাব্দীতেও হয়তো মেটানো সম্ভব হবে না। কোভিড-19 সময় আমরা দেখেছি কিভাবে একটি ভাইরাস পুরো বিশ্বকে অচল করে দিতে পারে। বলা হয় চীন ইচ্ছে করেই কোভিড-19 ছড়িয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে তার সামলাতে যে কিলেজে গোবরে অবস্থা হয়েছিল মহাশক্তিধর আমেরিকার। আগের দুটি যুদ্ধ অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যুদ্ধ বা ট্রেড ওয়ার যদি হয়, সেখানে চীন কিছুটা পিছিয়ে থাকলেও বায়োওয়ার হলে চীন কিন্তু এগিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তার নিউক্লিয়ার যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা বায়োওয়ার, যে কোনো রূপেই হোক না কেন, সারা বিশ্বের জন্য তা ভয়ানক পরিণতি বয়ে আনবে। ট্রাম্প, পুতিন, চীন সবাই যেন এক অদৃশ্য লড়াইয়ে জড়িয়ে পড়ছে। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হুথিদের চূড়ান্ত হুঁশিয়ারি, যুদ্ধ কি আবার শুরু হবে? একটা দেশ, একদল সৈনিক, এক অদম্য সংকল্প। ইয়েমেনের হুথিরা ইসরায়েলকে দিল 4 দিনের চরম সময়সীমা। সময়সীমার পর কি হতে যাচ্ছে? হুথিদের রণকৌশল কি ইসরায়েলকে কাঁপিয়ে দেবে? গাজায় মানবিক সহায়তার অবরোধ, জবাবে হুথিরা যেন আগ্নেয়গিরির লাভা জমে থাকা এক বিস্ফোরণ। 4 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইয়েমেনের হুথিরা। তাদের বার্তা স্পষ্ট, যদি ইসরায়েল গাজায় ত্রাণ অবরোধ তুলে না নেয় তাহলে আবারও শুরু হবে হুথিদের তাণ্ডব। হুথি
নেতা আব্দুল মালিক আল হুথির ঘোষণা যেন বজ্রপাতের মতো। আমরা চুপ করে থাকব না, গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিলে ইসরায়েলি জাহাজকে টার্গেট করা হবে। এ যেন এক নতুন সামুদ্রিক যুদ্ধের দামামা। গত 1 মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ইরান সমর্থিত এই সংগঠন 2023 সালের নভেম্বর থেকে একের পর এক হামলা চালিয়ে বিশ্বকে হতবাক করেছে। ইতোমধ্যে 100-এরও বেশি হামলা, 2টি জাহাজে ডুবিয়ে দেয়া এবং বিশ্ব বাণিজ্যিক পথ অচল করে দেওয়ার মতো শক্তি প্রদর্শন করেছে তারা। বিশ্বের বড় বড় শিপিং কোম্পানি দক্ষিণ আফ্রিকার চারপাশ ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে, যার খরচ আর ঝুঁকি বাড়ছে বহুগুণে। হামাসের প্রতিক্রিয়া। এই ঘোষণার পরই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হুথিদের স্বাগত জানিয়েছে। হামাসের মতে হুথিদের এই পদক্ষেপ গাজার জন্য এক বিশাল শক্তির পরিচয়। তারা বলছে, এই সাহসী সিদ্ধান্ত আমাদের সংগ্রামেরই অংশ, যা ফিলিস্তিন ও জেরুজালেমের জন্য এক নিঃশর্ত সমর্থন। হুথিদের এই হুঁশিয়ারি গাজার প্রতি তাদের অটল বিশ্বাসের বহিঃপ্রকাশ। ইসরায়েলের দিশেহারা অবস্থা। হুথিদের এই ঘোষণা ইসরায়েলের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে হামাসের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর চাপ এবং এখন হুথিদের নতুন সামুদ্রিক হুমকি। ইসরায়েল কি সামলাতে পারবে এতগুলো ফ্রন্ট একসঙ্গে? এ যেন দাবানলের সামনে শুকনো পাতার মতো ইসরায়েলের অবস্থান। একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক অচল অবস্থা। হুথিদের নৌ আক্রমণ ইসরায়েলের জন্য এক নতুন ভূমিকম্প তৈরি করতে পারে। ইসরায়েলের মিত্ররা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হুথিদের হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি এবার পিছু হটবে নাকি আরো বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাবে? মাত্র 4 দিন সময়। এরপর কি হবে? ইসরায়েল কি ত্রাণ অবরোধ তুলবে নাকি হুথিদের রণকৌশলের মুখোমুখি হবে? পুরো বিশ্বের চোখ এখন এই সময়সীমার উপর। গাজায় ফের ধ্বংসযজ্ঞ, নতুন ইসরায়েলি সামরিক প্রধানের বিধ্বংসী পরিকল্পনা। যুদ্ধবিরতি শেষ, আবারও গাজায় গণহত্যার আশঙ্কা। ইসরায়েলের নতুন সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গাজায় যুদ্ধ পুনরায় শুরু করতে চান। আরও ভয়াবহ কিছু আনার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। হামাস কি এবারও শক্ত প্রতিরোধ গড়বে? ফিলিস্তিনের ভাগ্যে কি অপেক্ষা করছে? হারেটস জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তার শপথ গ্রহণের আগেই গাজায় নতুন হামলার পরিকল্পনা তৈরির জন্য সময় চেয়েছেন। তিনি বলেছেন, এখন আমাকে কয়েকদিনের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ইসরায়েলি সরকারও চাচ্ছে জামির যেন গাজার কিছু অংশ পুনরায় দখল করার একটি কার্যকরী পরিকল্পনা উপস্থাপন করেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই হামলার জন্য প্রয়োজনীয় রিজার্ভ সৈন্য ও সরঞ্জামের সংকট রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলি সেনাদের মধ্যে অনেকে মনে করছেন, এই যুদ্ধ রাজনৈতিক স্বার্থে পরিচালিত, বন্দীদের জীবন ঝুঁকিতে ফেলছে। ইসরায়েলি বাহিনী ক্লান্ত, অস্ত্র সংকটে। তাহলে কি ইসরায়েলের যুদ্ধের সক্ষমতা কমে যাচ্ছে? হামাসের প্রতিরোধের আগুনের সামনে কি হার মানবে ইসরায়েল? 7 অক্টোবরের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয় হামাস। ইসরায়েল 48,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, কিন্তু হামাস এখনো পরাজিত হয়নি। ইসরায়েলের নতুন সেনাপ্রধান স্বীকার করেছেন, হামাসকে ধ্বংস করা যায়নি, মিশন শেষ হয়নি। তাহলে এবার ইসরায়েল কি আরও ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে? ইসরায়েলের সামরিক সংকট। ইসরায়েলের সামরিক শক্তি কি আসলেই দুর্বল হয়ে গেছে? যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত সৈন্য নেই, রিজার্ভ বাহিনীর সদস্যরা কাজে ফিরতে চায় না, সামরিক সরঞ্জামের সংকট। ইসরায়েল কি তাহলে নিজের ভুলেই পিছিয়ে যাচ্ছে? হামাসের শক্তি কি আরও বাড়ছে? ইসরায়েল ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই হামাসকে নিশ্চিহ্ন করবে, কিন্তু বাস্তবতা, হামাসের রকেট এখনো ইসরায়েলকে আতঙ্কে রাখছে। গাজায় প্রতিরোধ আরও শক্তিশালী হচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি এখন অসহায়। হামাসের প্রতিরোধে কি এবার ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে? আন্তর্জাতিক চাপ। ইসরায়েল কি একা হয়ে যাচ্ছে? ইসরায়েলের নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে বিশ্ব ক্ষুব্ধ। চীন ও রাশিয়া সরাসরি ফিলিস্তিনের পক্ষে। ইউরোপের অনেক দেশও সমালোচনা করছে। তাহলে কি ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে চলেছে?
নতুন যুদ্ধের দামামা, গাজার ভাগ্যে কি আছে? অনেক বিশ্লেষক মনে করছেন আগের চেয়েও ভয়ঙ্কর যুদ্ধের পরিকল্পনা করছে ইসরায়েল, কারণ দখলদার সরকার প্রতিশোধমূলক হামলার জন্য তাদের বাহিনীকে প্রস্তুত রাখতে চায়। তবে ইসরায়েল কি হামাসকে দমন করতে পারবে, নাকি ফিলিস্তিনি প্রতিরোধ আরও শক্তিশালী হবে? হামাস জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বন্দি মুক্তির বিষয়ে আলোচনা হবে না। গাজার জনগণ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। এত উঁচুতে এই ঘড়ি কিভাবে কাজ করবে? এমন একটি প্রশ্ন যার উত্তর খুঁজে বের করা জরুরি ছিল। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়ির কাঁটাগুলো। এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে প্রবল বাতাসেও খুলে না যায়। এই ঘড়ির বড় কাঁটা 23 মিটার এবং ছোট কাঁটা 17 মিটার লম্বা রাখার পরিকল্পনা করা হয়েছিল। সহজভাবে বললে, বড় কাঁটাটিকে যদি সোজা করে দাঁড় করানো হয় তবে এটির উচ্চতা একটি 5 তলা বিল্ডিংয়ের সমান হবে। 600 মিটার উচ্চতায় বাতাস ঘন্টায় 200 কিলোমিটারের বেশি বেগে বইতে পারে, যা সহজেই এই কাঁটাগুলোকে উপড়ে ফেলতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, টাওয়ারের 4টি দিকেই আলাদা আলাদা ঘড়ি থাকবে, যা এই বিপদকে আরও বাড়িয়ে তুলবে। মক্কা ক্লক টাওয়ার শুধু বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি নয়, এটি এক রহস্যে ঘেরা প্রকৌশল বিস্ময়। প্রথমে এই বিশাল কাঁটাগুলোর অগ্রভাগ একটি রেলিংয়ের মতো রিং দিয়ে যুক্ত করার কথা ভাবা হয়েছিল, কিন্তু যেহেতু এই রেলিংয়ে অনেক চলমান অংশ থাকবে, তাই আশঙ্কা করা হয়েছিল যে এটি ঘড়ির রক্ষণাবেক্ষণের খরচ বাড়িয়ে দেবে। অবশেষে ঘড়ির কাঁটাগুলো বিশেষ কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ কার্বন ফাইবার হালকা ওজনের উপাদান, কিন্তু এটি স্টিলের চেয়েও বেশি শক্তিশালী। স্টিলের কম্প্রেশন স্ট্রেংথ, অর্থাৎ চাপ সহ্য করার ক্ষমতা বেশি এবং চাপ পড়লে এটি বাঁকতে পারে, কিন্তু কার্বন ফাইবার চাপ পড়লে বাঁকে না। এছাড়াও স্টিলে মরিচা ধরার ঝুঁকি থাকে, যেখানে কার্বন ফাইবার সম্পূর্ণভাবে মরিচা প্রতিরোধী। মক্কা ক্লক টাওয়ারের জন্য 4টি নয় 5টি কাঁটার সেট তৈরি করা হয়েছিল, একটি অতিরিক্ত রাখা হয়েছিল। প্রতিটি কাঁটা আলাদা ট্রেলারে করে মক্কা ক্লক টাওয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। এই কাঁটাগুলো এত বড় যে এর ভেতরে সহজেই হাঁটা চলা করা যায়। ক্লক টাওয়ারের 4টি ঘড়ি চালানোর জন্য আলাদা আলাদা মোটর রয়েছে, যাকে ক্লক ড্রাইভ বলা হয়। এখানেও আগে থেকেই অতিরিক্ত ক্লক ড্রাইভ ইনস্টল করা হয়েছে, যাতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করা যায়। এই ঘড়িতে একটি রক্ষণাবেক্ষণ সুইচও লাগানো হয়েছে, যা চাপ দিলে কাঁটাগুলো একেবারে সোজা হয়ে যায় এবং রক্ষণাবেক্ষণ কর্মীরা এর ভেতরে ঢুকতে পারে। এই ঘড়ির রং নির্বাচন করার জন্য অনেক গবেষণা করা হয়েছিল। প্রথমে এটিকে কালো এবং সাদা রং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু অনেক পরীক্ষার পরে দেখা যায় যে দিনের বেলায় সময় সঠিকভাবে দেখা গেলেও রাতে সাদা এলইডি লাইট চোখে তীক্ষ্ণ ছবি তৈরি করে না। বিভিন্ন রং পরিবর্তন করার পরে অবশেষে সবুজ রঙের এলইডি লাইট নির্বাচন করা হয়। এখন রাতেও 8 কিলোমিটার দূর থেকে সময় স্পষ্টভাবে দেখা যায়। এই ক্লক টাওয়ারে আশ্চর্যজনকভাবে মোট 20 লক্ষ এলইডি লাইট লাগানো হয়েছে। প্রতিটি এলইডি একে অপরের থেকে 4 ইঞ্চি দূরত্বে লাগানো হয়েছে, যা দর্শকদের কাছে একটি বিশাল আলো হিসেবে মনে হয়। এই 20 লক্ষ এলইডি মক্কার গরম আবহাওয়া বিবেচনা করে বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লেগেছে। এখন মক্কা ক্লক টাওয়ারের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর অংশটি তৈরির পালা ছিল। বিল্ডিংয়ের উপরে একটি ক্রিসেন্ট লাগানোর কথা ছিল, যা টাওয়ারের উচ্চতা 600 মিটারে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এই ক্রিসেন্ট 75 ফুট উঁচু এবং প্রায় একই রকম চওড়া। হালকা রাখার জন্য এটি ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবার মিশিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু তবুও এর মোট ওজন প্রায় 35 টন। সবচেয়ে বিশেষ ব্যাপার হলো ক্রিসেন্টের প্রতিটি কোণে সোনার স্তর থাকবে। যদি এই ক্রিসেন্টটি পুরো এক পিস হিসেবে তৈরি করা হতো, তবে এটিকে উপরে নিয়ে গিয়ে ইনস্টল করা কঠিন নয়, বরং অসম্ভব হতো, কারণ ভিড় এবং জায়গার অভাবের কারণে এখানে শুধু টাওয়ার ক্রেন কাজ করতে পারে, কিন্তু সেগুলো এত বেশি ওজন একসাথে তুলতে পারে না।
তাই এটিকে আলাদা আলাদা অংশে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। ক্রিসেন্টের উপর সোনার স্তর দেওয়ার জন্য প্রায় 10 কোটি মোজাইক টাইলের টুকরো লাগানো হয়েছিল, যার উপর সোনার স্তর ছিল। প্রতিটি মোজাইক টাইলস সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছিল এবং পরে এগুলো 2-2 সেন্টিমিটারের ব্লকে কাটা হয়েছিল। এই পুরো ক্রিসেন্টটিও দুবাইতে তৈরি করা হয়েছিল এবং চূড়ান্ত স্পর্শ দেওয়ার পরে এটি মক্কায় পাঠানো হয়। 600 মিটার উচ্চতায় ক্রিসেন্ট ইনস্টল করাও একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এত উচ্চতায় টাওয়ার ক্রেন এত বেশি লোড তুলতে পারে না। এই ক্রিসেন্টটি 4টি অংশের উপরে তোলা হয়েছিল এবং প্রতিটি অংশের ওজন প্রায় 4 টন ছিল। ইঞ্জিনিয়ার এবং কর্মীদের জন্য এটি একটি বিপজ্জনক কাজ ছিল, কারণ টাওয়ার ক্রেন এত উচ্চতায় থাকার কারণে বেশি ওজন তুলতে পারত না। দ্বিতীয়ত, যদি এই প্রক্রিয়ার মধ্যে প্রবল বাতাস বইতে শুরু করে তবে পেন্ডুলাম প্রভাবের কারণে 4 টন ওজন দ্বিগুণ হতে পারত। অবশেষে যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটেছিল। যখন ক্রিসেন্টের একটি অংশ বাতাসে ছিল তখন হঠাৎ বাতাস বইতে শুরু করে। অবশেষে কিছু কর্মী এটিকে দড়ি দিয়ে ধরে ঝাঁকুনি থেকে বাঁচায় এবং পরে এটিকে অবস্থানে এনে স্থির করে। এই ক্রিসেন্টে মোট 3টি ফ্লোর রয়েছে, একটি অফিস, একটি মিটিং রুম এবং একটি মসজিদ, যা মানুষের তৈরি কাঠামোর উপর বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ। আজ এই ক্রিসেন্ট মানুষের তৈরি কাঠামোর উপর মানুষের সবচেয়ে উঁচু বসতিও। মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের নির্মাণ কাজ 2002 সালে শুরু হয়েছিল এবং 9 বছর ধরে চলার পরে 2011 সালের শেষ এই পুরো কমপ্লেক্সটি একটি স্যাটেলাইট সিস্টেমের সাথে সংযুক্ত। এটি বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়িগুলোর মধ্যে একটি করে তোলে। ক্লক টাওয়ার রাতে 20 লক্ষ এলইডি দিয়ে আলোকিত হয়, যা 25 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। ভারতের ওপর চীন পাকিস্তানের ডাবল অ্যাটাক আসছে। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর বিস্ফোরক স্বীকারোক্তি। কি ঘটতে চলেছে? দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। ভারতের সামনে বিশাল বিপদ, দুই দিক থেকেই যুদ্ধের হুমকি। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি। চীন ও পাকিস্তান একসঙ্গে হাত মিলিয়েছে। ভারতের বিরুদ্ধে চলছে বিশাল ষড়যন্ত্র। চীন পাকিস্তানের এই জোট ভারতের জন্য কতটা বিপজ্জনক? যুদ্ধ কি আসন্ন? চীন আর পাকিস্তান এখন 100% ভার্চুয়াল কোয়ালিশন। পাকিস্তানের সব আধুনিক অস্ত্র আসে চীন থেকে। সীমান্তে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে এই দুই দেশ। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র আরও বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় 100%। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে। দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা কতটা বাস্তব? চীন ও পাকিস্তান যদি একসঙ্গে আক্রমণ করে তাহলে ভারত কিভাবে প্রতিরোধ করবে? ভারতীয় সেনা কি তৈরি? ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কি এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে? ভারতের নতুন সামরিক কৌশল কি হবে? ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে চীন ও পাকিস্তানি সেনার মধ্যে যোগসাজশ নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা ইস্যুতে তিনি বলেন, চীন এবং পাকিস্তানের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগসাজশ আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটা সত্যি। জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে বলে দাবি করেন ভারতের সেনাপ্রধান। এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি। পাকিস্তান এখন দুই দিকেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে চীন, অন্যদিকে পশ্চিমা বিশ্ব। তাদের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন চীনের উত্থান সোভিয়েত ইউনিয়নের মতো নয়, তাই পাকিস্তান চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চাইছে। কিন্তু শুধু চীনের উপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে পাকিস্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে পাকিস্তানের নীতি নির্ধারকরা এখনো পুরোপুরি ভাবেননি।
এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পাকিস্তানের ভারত কেন্দ্রিক নিরাপত্তা নীতির কারণে। তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কেও টানাপোড়েন চলছে। আফগানিস্তানে ভারতের বাড়তি আগ্রহ পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।